আসসালামু আলাইকুম। আজ কথা বলবো গবাদি প্রাণীর একটি মারাত্মক জটিল রোগ, যার নাম ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া। যারা খামার করেছেন প্রত্যেকজন খামারই কোনো না কোনো সময় কোনো না কোনো গরুকে নিয়ে এরকম মারাত্মক জটিলতায় পড়েছেন। প্রথমত অ্যাসিডোসিস বা পেটে গ্যাস জমা, এবং আস্তে আস্তে ফুড পয়জনিং বা ডায়রিয়া বা পাতলা পায়খানায় রূপান্তরিত হয়। কাজেই আজকে এই রোগ সম্পর্কে বিশদ আলোচনা করব মনোযোগ সহকারে। যদি আমরা এই রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে শুনি, তাহলে খামারি ভাই ও বোনেরা অনেক উপকৃত হবেন বলে আশা করছি। ফুড পয়জনিং জাবর কাটা প্রাণীর হজমের গোলযোগ বা হজমের ব্যাঘাতজনিত কারণে সংঘটিত একটি মেটাবলিক ডিজিজ। ফুড পয়জনিং এটা মানব সৃষ্ট একটি কারণ যারা গরু পালনকারী, দুধ দহনকারী ও রাখাল যারা খাদ্য দেন, তাদের মাধ্যমেই, তাদের ভুলের কারণেই খামারিরা ও গরু বা পশু এই সমস্যায় ভুগতে থাকেন। ফুড পয়জনিং একদিনেই শুরু হয়, কিন্তু এর প্রতিক্রিয়া চলতে থাকে দিনের পর দিন। শেষের দিকে গরুটি অতিরিক্ত গ্যাসের কারণে বা শ্বাসকষ্টের কারণে বা অতিরিক্ত ডায়রিয়ার কারণে বা স্নায়বিক সমস্যার কারণে শেষ পর্যায়ে গরুটি মারা যেতে পারে। প্রথমে বলবো ফুড পয়জনিং রোগের কারণ কি। গবাদি প্রাণীকে পচা, বাসি, ফাঙ্গাস আক্রান্ত ও বিষাক্ত ঘাস, লতাপাতা ও খাবার খাওয়ানোর মাধ্যমে এই রোগটি হয়ে থাকে। অনেক সময় গরুকে অতিরিক্ত দানাদার, অতিরিক্ত ভুসি, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার হজমের ব্যাঘাতের কারণে এই রোগটি হয়ে থাকে। অনেক সময় পচা ভাত, পান্তা ভাত, খুদের ভাত, জাউ ভাত, কাঁঠালের ছাল ইত্যাদি খাওয়ানোর মাধ্যমে গ্যাস তৈরি হয়ে এই রোগটি হতে পারে। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগটি হতে পারে। রাসায়নিক বা কীটনাশক লাগানো ঘাস খাওয়ানোর মাধ্যমে এই রোগটি হতে পারে। অতিরিক্ত লিগুমিনাস জাতীয় সবুজ ঘাস বা লতা পাতা খাওয়ানোর মাধ্যমে এই রোগটি হতে পারে। দানাদার খাবারের মধ্যে যদি শর্করা জাতীয় খাবারের পরিমাণ অতিরিক্ত হয়, সেক্ষেত্রে এই রোগটি, তাহলে দেখা যাচ্ছে যেহেতু খাবারের মাধ্যমে এই খাবারটা সংগ্রহ বা সরবরাহ করি আমরা নিজেরা, কাজে আমি বলেছি এটি একটি মানব সৃষ্ট কারণ। আমাদের ভুলের মাধ্যমে এই রোগটি গরুতে হয়ে থাকে। এখন আমরা জানব ফুড পয়জনিং রোগের লক্ষণ। প্রথমত, উপরোক্ত খাবার খাওয়ানোর মাধ্যমে গরুর পেটে গ্যাস হয়। অতিরিক্ত গ্যাস হয়ে পেটের বাম পাশে ফুলে ওঠে এবং বাম পাশের প্যারালাম্বার, পেটের প্যারালাম্বার ফোসায় চাপ দিলে, আঙ্গুল দিয়ে চাপ দিলে ধপ ধপ শব্দ। আক্রান্ত পশু হঠাৎ খাওয়া বন্ধ করে দেয়, চুপচাপ থাকে, বমি বমি ভাব দেখায় এবং ডায়রিয়া বা পাতলা পায়খানা শুরু হয়। শরীরে কাঁপুনি শুরু হয়, শরীরটা দুর্বল হয়ে যায়। আক্রান্ত পশুটি দাঁড়িয়ে থাকতে পারে না। পশুটির মধ্যে এক ধরনের অস্থিরতা, ছটফট ভাব প্রকাশ পায়। তার মধ্যে বিভিন্ন রকমের স্নায়বিক সমস্যা তৈরি হয়, যেমন মাথা নাড়া, চক্রাকারে ঘোরা, দাঁড়াতে না পারা ইত্যাদি স্নায়বিক সমস্যা সৃষ্টি। চোখ ও মুখ দিয়ে লালা ঝরে, তার শ্বাসকষ্ট হয়, জাবর কাটা বন্ধ করে দেয় এবং শেষের দিকে সংজ্ঞাহীন হয়ে গরুটি শুয়ে পড়ে। এভাবে সংজ্ঞাহীন হয়ে গরুটি শুয়ে পড়লে তাৎক্ষণিকভাবে যদি চিকিৎসা
নেওয়া না যায়, সেক্ষেত্রে দিনের পর দিন এর জটিলতা বাড়তে থাকে। শেষের দিকে পাকস্থলীর মধ্যে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া, বিশেষ করে গ্যাস ফর্মিং, যারা গ্যাস তৈরি করে এরকম ব্যাকটেরিয়া টক্সিন বা বিষ বা গ্যাস তৈরি করে। অতিরিক্ত গ্যাস ডায়াফ্রামে চাপ দেয়। শেষের দিকে এই গ্যাসটি তার গরুর রক্তের মাধ্যমে অর্থাৎ শিরায় প্রবেশ করে, রক্ত কালচে হয়ে যায়, রক্ত বিষাক্ত হয়ে যায়, শেষের দিকে গরুটি মারা যায়। তাহলে আমরা জানবো ফুড পয়জনিং রোগের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাপনা। ফুড পয়জনিং ও অ্যাসিডোসিস এই রোগের চিকিৎসা ব্যবস্থাপনা বা চিকিৎসাকে দুইটা ধাপে করা যায়। প্রথম ধাপে সম্পন্ন হলে দ্বিতীয় ধাপের আর প্রয়োজন হয় না। প্রথমত এই লক্ষণ পাওয়ার, অ্যাসিডোসিস বা পেটে গ্যাস জমার লক্ষণ পাওয়ার সাথে সাথে বাজার থেকে প্রাপ্ত বিভিন্ন কোম্পানির অ্যাসিড রিমুভাল পাউডার পাওয়া যায়, যেমন ভেটি কিওর, বভি কিওর, বভিভেট, বভিস্টপ ইত্যাদি বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়। এটা একটি গরুর জন্য 125 গ্রামের স্যাচেট হালকা কুসুম কুসুম গরম পানি খাওয়াতে হবে। সুস্থ না হলে 6 থেকে 8 ঘন্টা পর পুনরায় এই ডোজটি প্রয়োগ করা যায়। এরপর সিমিথিকন ও ডিল ওয়েল জাতীয় কিছু সাসপেনশন পাওয়া যায়, যেমন নো ব্লড, ব্লড স্টপ, ব্লড জিরো, ভেটি ব্লড ইত্যাদি সাসপেনশন পাওয়া যায়। এগুলো 100 কেজি ওজনের একটি গরুর জন্য 100 মিলি পর্যন্ত এক বেলা খাওয়ানো যায়। যদি সুস্থ না হয় 6 থেকে 8 ঘন্টা পর পুনরায় একইভাবে একই ডোজ প্রয়োগ করে। সেই সাথে যদি প্রথম ধাপে কোষ্ঠকাঠিন্য থাকে, পায়খানা বন্ধ থাকে, পায়খানা না হয়, সেক্ষেত্রে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগভেট নামে বাজারে এক ধরনের পার্গেটিভস পাওয়া যায়, যেটা পাকস্থলীর খাদ্যগুলোকে তরল করে পায়খানার মাধ্যমে বের করে নিয়ে আসে। এরপর সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা খাওয়াতে হবে 50 থেকে 100 গ্রাম পর্যন্ত দৈনিক একটি গরুর জন্য এটা খাওয়ানো যেতে পারে। তীব্র প্রকৃতিতে 100 গ্রাম খাবার সোডা অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট পাউডার 1 লিটার কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে গরুকে খাওয়ালে দ্রুত আরোগ্য লাভ পাওয়া যায়। এরকম সমস্যা থেকে সেরে ওঠার পরে প্রাণীকে প্রোবায়োটিক যুক্ত ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট বা জিঙ্ক বা বাজারে অন্যান্য ভিটামিন মিনারেল পাউডার পাওয়া যায়, সেগুলো খাওয়ালে আগের মতো রুচি ফেরত আসবে, তার শরীরের ঘাটতি পূরণ হবে এবং পশুটি পুনরায় ধাপে ধাপে আগের অবস্থায় ফেরত আসবে। এখন বলবো এর দ্বিতীয় ধাপ, ফুড পয়জনিং অর্থাৎ এর দ্বিতীয় ধাপ সম্পর্কে। বা যদি গরুটি প্রচন্ড রকমের ডায়রিয়া হয় বা পাতলা পায়খানা হয় বা বমি বমি ভাব হয় ও স্নায়বিক সমস্যা হয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মোতাবেক ইনজেকশন ফর্মে চিকিৎসা চালাতে হবে। প্রথমত শিরায় স্যালাইন ইনজেকশন পুশ করতে হবে। এখানে একটা বিষয় মনে রাখা দরকার যে এক্ষেত্রে কোন স্যালাইন আমরা ব্যবহার করব। বাজারে বিভিন্ন রকমের স্যালাইন আছে, নর্মাল স্যালাইন আছে, ডেক্সট্রোজ স্যালাইন বা গ্লুকোজ স্যালাইন আছে, হার্টসল হার্টম্যান স্যালাইন আছে, কলেরা স্যালাইন আছে। কিন্তু এক্ষেত্রে আমরা ফুড পয়জনিং এর ক্ষেত্রে আমরা কোন স্যালাইন ব্যবহার করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার ভুলের কারণে এই সমস্যাটি আরো তীব্রতর হতে পারে। আমরা জানি অতিরিক্ত দানাদার, অতিরিক্ত কার্বোহাইড্রেট, অতিরিক্ত ভাত, ভুসি, পচা বাসি খাবার, পান্তা ভাত, খুদের ভাত অর্থাৎ এক কথায় কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাওয়ানোর ফলে যেহেতু
এই রোগটি হয়েছে, এরকম ইতিহাস আমরা পেয়েছি বা খামারির কাছ থেকে শুনেছি, তাহলে আমরা জানি শর্করা জাতীয় খাবার ভেঙে কি তৈরি হয়? গ্লুকোজ। অর্থাৎ শর্করা জাতীয় খাবার ভেঙে যেহেতু গ্লুকোজ তৈরি হয়, সেক্ষেত্রে অনেক সময় অনেকে না বুঝে মনে করে যেহেতু পাতলা পায়খানা হয়েছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কাজেই দুর্বলতা প্রতিরোধের জন্য গ্লুকোজ জাতীয় স্যালাইন 5% ডেক্সট্রোজ, 10%, 20% ডেক্সট্রোজ স্যালাইন ব্যবহার করে। তাহলে কি হলো? অতিরিক্ত গ্লুকোজ, অতিরিক্ত কার্বোহাইড্রেটের কারণে বা গ্লুকোজের কারণে যেহেতু এই অ্যাসিডোসিস বা ফুড পয়জনিং এর প্রবলেম তৈরি হয়েছে, পুনরায় আমরা যদি সেই আক্রান্ত গরুকে গ্লুকোজ জাতীয় স্যালাইন প্রয়োগ করি, তাহলে তার অ্যাসিডোসিসের পরিমাণ আরো বেশি হতে পারে। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো নর্মাল স্যালাইন বা হার্টসল বা হার্টম্যান জাতীয় স্যালাইন প্রয়োগ করতে হবে। একটি গরুকে 1000 মিলি বা 2000 মিলিলিটার পর্যন্ত স্যালাইন প্রয়োগ করা যায়। প্রয়োজনে একদিন অন্তর অন্তর বা আরো অতিরিক্ত ডাক্তারের পরামর্শ মোতাবেক আরো স্যালাইন প্রয়োগ করা যেতে পারে। তাহলে আমরা একটি গরুর জন্য নর্মাল স্যালাইন বা হার্টসল স্যালাইন 1000 মিলি শিরায় পুশ করব, সেই সাথে স্যালাইনের মধ্যে কিছু ওষুধ প্রয়োগ করব, কিছু ইনজেকশন প্রয়োগ করব, যেটা স্যালাইনের মাধ্যমে গরুর শিরায় সরাসরি প্রবেশ করবে। ফুড পয়জনিং বা অ্যাসিডোসিসের ক্ষেত্রে যেহেতু পাকস্থলীর পিএইচ কমে যায়, অর্থাৎ অ্যাসিড তৈরি হয়, এই অ্যাসিডটাকে নির্মূল করতে হবে, অ্যাসিডটাকে নিউট্রাল করতে হবে। এই অ্যাসিডটাকে নিউট্রাল করতে হলে অবশ্যই অ্যালকালি বা ক্ষার দিতে হবে। এক্ষেত্রে বাজার থেকে প্রাপ্ত ভালো মানের ক্ষার, যেমন সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা, সেটা ইনজেকশন ফর্মে পাওয়া যায়, সোডিপ নামে বা এসবি নেট নামে পাওয়া যায়। এই সোডিপ বা এসবি নেট স্যালাইনের মধ্যে কোম্পানির নির্দেশনা মোতাবেক প্রয়োগ করতে হবে। তীব্র প্রকৃতির ক্ষেত্রে একটি বড় গরুর ক্ষেত্রে 200 থেকে 250 কেজি ওজনের একটি গরুর ক্ষেত্রে আমরা 200 ml পর্যন্ত সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করতে পারি। আরেকটি বিষয় উল্লেখযোগ্য, যেহেতু এটি একটি মেটাবলিক ডিজিজ, মেটাবলিজমের ব্যাঘাতের কারণে এই রোগটি সৃষ্টি হয়েছে, কাজেই এক্ষেত্রে মেটাবলিজম বৃদ্ধির জন্য বিউটাফসফেন ও সায়ানোকোবালামিন যুক্ত কম্বাইন্ড যে ইনজেকশনগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো প্রয়োগ করতে হবে স্যালাইনের মধ্যে। যেমন ক্যাটোফস পাওয়া যায়, এছাড়াও আরো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, সেগুলো প্রয়োগ করা যেতে পারে। আরো একটি লক্ষণ এখানে উল্লেখযোগ্য যে ডায়রিয়া বা পাতলা পায়খানার মাধ্যমে গরুর শরীর থেকে তার বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট, বডি ফ্লুইড, অ্যামাইনো অ্যাসিড সহ বিভিন্ন প্রকারের পুষ্টির ঘাটতি হয়েছে। এই বডি ফ্লুইডের ঘাটতি পূরণের জন্য বা অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের ঘাটতি পূরণের জন্য অ্যামাইনো অ্যাসিড ইনজেকশন প্রয়োগ করতে হবে। বাজারে অ্যামাইনো ভিট প্লাস, অ্যামাইনো ভাইটাল হাই ইত্যাদি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, সেগুলো স্যালাইনের মধ্যে পুশ করতে হবে। যদি শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে তাহলে এখানেই সমাপ্ত। আর যদি শরীরের তাপমাত্রা কমে যায়, সেক্ষেত্রে ভিটামিন B1 ইনজেকশন বা ভিটামিন B কমপ্লেক্স ইনজেকশন মাংসে প্রয়োগ করা যেতে পারে। এভাবে যদি প্রথম দিনের চিকিৎসায় গরুটি সুস্থ হয়ে যায় তাহলে ভালো, আর যদি দেখা যায় প্রথম দিনের চিকিৎসায় ততটা সুস্থ হয়নি, তাহলে একইভাবে একই ডোজে আরো 2 থেকে 3 দিন
এই চিকিৎসা চলমান রাখা যেতে পারে। তবে যেহেতু এটি একটি ব্যয়বহুল চিকিৎসা, কাজেই প্রথম দিন ইনজেকশন প্রয়োগ করার পরে পরবর্তী দিন থেকে একই ওষুধ ওরাল সলিউশন আকারে পাওয়া যায় বাজার থেকে। ওরাল সলিউশন আকারে বা ওরাল পাউডার আকারে এই ওষুধগুলো কিনে গরুটি সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শ মোতাবেক ও কোম্পানির নির্দেশনা মোতাবেক ব্যবহার করা যেতে পারে। যেমন স্যালাইন, যে স্যালাইন আমরা শিরায় পুশ করলাম সেই স্যালাইন অর্থাৎ ইলেকট্রোলাইট, বিভিন্ন নামে বাজারে স্যালাইন পাওয়া যায়, ওর স্যালাইন, ওরাল স্যালাইন, হ্যাঁ, যেমন রেনালাইট আছে, ইলেকট্রোমিন আছে, গ্লুকোলাইট আছে ইত্যাদি বিভিন্ন নামে স্যালাইন পাওয়া যায়। এই ওরাল স্যালাইন, এই স্যালাইনগুলো গুলিয়ে নির্দেশনা মোতাবেক, কোম্পানির নির্দেশনা মোতাবেক ভালোভাবে মিশিয়ে একবারে 12 ঘন্টা পর্যন্ত খাওয়ানো যায়। এভাবে স্যালাইন চলতে থাকবে। এরপরে আমরা যে ইনজেকশন সোডিপ বা এসবিনেট দিয়েছিলাম সেটা বাজারে সরাসরি খাই সোডা বা খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট নামে পাওয়া যায়। সেটা প্রতিদিন 50 গ্রাম বা 100 গ্রাম পর্যন্ত 1 লিটার পানিতে মিশিয়ে, কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে সেটা গরুকে খাওয়ানো যেতে পারে। এরপর আমরা বলেছি অ্যামাইনো অ্যাসিড ইনজেকশন। বাজারে প্রায় অধিকাংশ কোম্পানিরই অ্যামাইনো অ্যাসিড ওরাল সলিউশন পাওয়া যায়, সেটা কিনে খাওয়ানো যেতে পারে। এরপর বলেছি বিউটাফসফেন যোগ সায়ানোকোবালামিন। বিউটাফসফেন যোগ সায়ানোকোবালামিন যুক্ত ওরাল সলিউশন বাজারে খুবই কম পরিমাণ পাওয়া যায়। তবে এখানে একটি কোম্পানির বিউটাফসফেন একটি কম্বাইন্ড ওষুধ আছে, যার মধ্যে বিউটাফসফেন ও সায়ানোকোবালামিন, সেই সাথে অ্যামাইনো অ্যাসিড আছে দুর্বলতা প্রতিরোধের জন্য। তার মধ্যে AD3E, ভিটামিন AD3E আছে, জিঙ্ক আছে, ভিটামিন K3 আছে এবং প্রোবায়োটিক আছে। সকল উপাদান একত্রে কমপ্লেক্স সলিউশন আকারে বাজারে পাওয়া যায়, যার নাম বিউটা অ্যামাইনো প্লাস। এটা অত্যন্ত ভালো মানের এবং কার্যকরী একটি ওষুধ। এই ওষুধটি 7 থেকে 10 দিন প্রয়োগ করলে আগের যে সমস্যা, মেটাবলিক যে প্রবলেম, সেগুলো দূর হয়ে যাবে। সেই সাথে তার শরীরের যে ঘাটতি, সেই ঘাটতিগুলো পূরণ হবে এবং তার ভিতরে প্রোবায়োটিক, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড বা বিউটাফসফেন থাকার কারণে তার দৈহিক বৃদ্ধি, ওজন বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি ইত্যাদি এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। এখন আমরা বলবো কিভাবে ফুড পয়জনিং রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। যেহেতু মানব সৃষ্ট কারণে, আমাদের ভুলের কারণে, খামারির ভুলের কারণে এই রোগটি হয়ে থাকে, কাজেই প্রাণীকে খাবার প্রয়োগের বিষয়ে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আপনার প্রিয় প্রাণীটিকে কখনো পচা, বাসি, বিষাক্ত খাবার দিবেন না। পান্তা ভাত, পচা ভাত, জাউ ভাত, খুদের ভাত, রান্না করা ভাত ইত্যাদি খাবার দিবেন না। আম কাঁঠালের সিজনে অনেক সময় কাঁঠালের, আমের খোসা, কাঁঠালের মুচি খাওয়ায়, কিন্তু অতিরিক্ত পরিমাণে এগুলো খাওয়ানো যাবে না। স্যাঁতসেঁতে আর্দ্র ভেজা জায়গায় খাবার রাখা যাবে না। আর্দ্র ভেজা ও স্যাঁতসেঁতে পরিবেশে খাবার রাখলে সেই খাবারে ফাঙ্গাস ধরে, সেখানে টক্সিন তৈরি হয়। এই খাবার গরুকে খাওয়ালে খাদ্যে বিষক্রিয়া তৈরি হয়। কাজেই আপনার খাবারটি কোনো মাচা, ঘরেতে মাচা পেরে সেই মাচার উপরে রাখতে হবে। সদ্য সার বা কীটনাশক দেওয়া জমির ঘাস খাওয়ানো যাবে না। ঘাস খাওয়ানোর সময় মনে রাখতে হবে যে ঘাসগুলো পানিতে ভিজিয়ে পুনরায় শুকনো করে খাবারটা খাওয়াতে হবে। আপনার গোয়ালঘরের মেঝে সবসময় ড্রাই বা শুকনো রাখতে হবে এবং আপনি যে দানাদার খাবার বানাচ্ছেন বা কিনে খাওয়াচ্ছেন, সেই খাবারের মধ্যে, দানাদার খাবারের সাথে যেন
সোডিয়াম বাইকার্বনেট বা সোডা থাকে, খাবার সোডা থাকে, সে বিষয়ে নিশ্চিত করতে হবে। দৈনিক খাবারের সাথে যদি, দানাদার খাবারের সাথে যদি খাবার সোডা পরিমাণ মতো আনুপাতিক হারে বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক ব্যবহার করা যায়, তাহলে অতিরিক্ত গ্যাস জমবে না। এভাবে যদি আমরা উপরোক্ত নিয়ম কানুন ভালোভাবে মেনে চলি, বিশেষ করে খাবারের বিষয়ে অধিক যত্ন, অধিক সচেতন হই, তাহলে আপনার প্রিয় প্রাণীটি ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ।